আচ্ছা, আজকে গ্র্যাভিটির পার্টটা শেষ করিয়ে দেব। কিছু কিছু ছোট ছোট টপিক বাকি আছে, যেমন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা কি? তো ইট ইজ দ্য অ্যাক্সিলারেশন প্রডিউস অন আ ফ্রি ফলিং বডি বাই দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ। একটা কোনো বডিকে যদি তুমি ওপর থেকে ফেলো, কোথাও থেকে ফেলো, ছাদ থেকে হোক বা কোনো উঁচু জায়গা থেকে হোক, তো সেটা ওপর কি হচ্ছে, গ্র্যাভিটি অ্যাট্রাক্ট করছে। তো গ্র্যাভিটি অ্যাট্রাকশনের জন্য ও যে পৃথিবীর দিকে পড়ছে, আর্থের দিকে পড়ছে, তো যে অ্যাক্সিলারেশনটা সেই বডিটা পাবে সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ যেটাকে বলি। ঠিক আছে? এই যে গ্র্যাভিটি, এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা, সেটা কিন্তু বডিটার মাস আর সাইজের ওপর ইন্ডিপেন্ডেন্ট। এই প্রমাণটা সবার আগে গ্যালিলিও করেছিল। তার আগে যখন যদি লোকেদের নর্মাল জিজ্ঞেস করা হতো যে একটা ভারী বস্তু আর হালকা বস্তুকে যদি একসাথে ফেলা হয়, কোনটা আগে পড়বে, কোনটা আগে পড়বে, তখন সকলেরই মেন আইডিয়া ছিল হচ্ছে যে যদি ভারী বস্তুটা আগে পড়বে আর হালকা বস্তুটা দেরিতে পড়বে। তার কারণ কি, সব থেকে আগে তোমাকে এক্সাম্পল তোমার মাথায় আসে কি, একটা পালক, পাখির পালক, আর একটা বল বা একটা ইটের টুকরো বা একটা ছোট্ট কোনো পাথর। তো যদি একটা পাখির পালক আর একটা পাথরকে তুমি একসাথে ফেলো উপর থেকে, তো অবভিয়াসলি পাখির পালকটা পড়তে অনেক টাইম লাগবে, কিন্তু পাথরটা শর্ট করে নিচে পড়ে যাবে। কিন্তু তার পেছনে একটা কারণ আছে। ওই যে পাখির পালক যেটা আছে, ফেদারটা, সেই ফেদারটা নিচে পড়ে, দেরি করে, তার কারণ হচ্ছে তার উপর হাওয়ার যে আর্থথ্রাস্ট আছে, প্লবতা বল, সেটা কাজ করে যায়, তার জন্য ওটা পড়তে টাইম লাগে। ভ্যাকিউম চেম্বারে সেম এক্সপেরিমেন্ট যদি করা হয়, এটা ইউটিউবে অনেক করাও আছে, তোমরা দেখতে পারো ইউটিউবের মধ্যে সার্চ করলে, যে ভ্যাকিউম চেম্বারে যদি এক্সপেরিমেন্টটা করা হয়, একটা পাখির পালককে আর একটা হেভি বলকে, একটা মেটাল বলকে যদি একসাথে ফেলা হয় ভ্যাকিউম চেম্বারের মধ্যে, দুটো কিন্তু একসাথেই পড়বে, আর তার মানে দুজনে একই অ্যাক্সিলারেশন পাচ্ছে। তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কিন্তু খুব মজার জিনিস। এটা কিন্তু আমার বডিটার উপর, যে বডিটার উপর অ্যাক্সিলারেশন ডিউ টু এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে, সেটা তার বডিটার সাইজের ওপর বা মাসের ওপর নির্ভর করবে না। প্রত্যেক বডির একই অ্যাক্সিলারেশন হবে, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো চলো, দ্য ফোর্স অন এ বডি, the force on a body of mass m on the surface of earth, the force on a body of mass m on the surface of earth কি হবে? আমরা জানি যে কোনো একটা বস্তু যার ভর m, তার উপর যে ফোর্সটা কাজ করছে অন দ্য সারফেস অফ আর্থ, সেটা কি? সেটা ইকুয়ালস টু mg, তাই তো, m ইন্টু জি। আর তার উপর কাজ কি করছে, গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ, সেটা কি? জি এম এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ, এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অফ আর্থ। গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। ঠিক আছে, তাহলে এখানটায় লিখে রাখতে পারো যে এমটা কি, এমটা হচ্ছে মাস অফ আর্থ, ক্যাপিটাল এমটা, ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ আর্থ, আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, আর ক্যাপিটাল আর যেটা, সেটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। এই যে রেডিয়াস অফ আর্থ যেটা আছে, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে, অনেক জায়গায় অঙ্কে কাজে লাগে, 6400 কিলোমিটার। ঠিক আছে? তো রেডিয়াস অফ আর্থ যেটা, সেটার ভ্যালুটা তোমাকে মাথায় রাখতে হবে 6400 কিলোমিটার, ক্যাপিটাল আরটা। তাহলে এফ ইকুয়াস টু এম জি ইকুয়াস টু জি এম এম বাই আর। এখান থেকে তুমি জি এর ভ্যালু কি পাচ্ছ, হুইচ ইমপ্লাইজ, এখান থেকে তুমি এম এম কেটে দাও, জি এর ভ্যালুটা দেখো, এটা বেরোচ্ছে, জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা একটা কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে
gm/r²। এটার ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে এসআই ইউনিটে তোমার জি এর মান কত বেরোবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, ভ্যারিয়েশন কিরাম হচ্ছে উইথ ভ্যারিয়েশন অফ জি, ভ্যারিয়েশন অফ জি from center of earth to a point outside earth surface, to a point outside earth surface। জি এর ভ্যারিয়েশনটা কিরকম হবে, কিরকম ভাবে জি ভ্যারি করবে আর্থের সেন্টার থেকে আর আর্থের সারফেসের বাইরে অবধি জি এর ভ্যারিয়েশনটা কিরকম হবে দেখে রাখতে পারো। আহা, এটা হচ্ছে পয়েন্ট ও, সেন্টার অফ দ্য আর্থ। এখানটা আমি ধরো জি নিলাম, এই বরাবর আমি ওয়াই অ্যাক্সিস বরাবর জি নিলাম, আর এই বরাবর আমি আর নিলাম হুইচ ইজ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ। এই বরাবর আমি ডিস্টেন্স নিলাম ফ্রম সেন্টার অফ আর্থ। তাহলে আর এই সামওয়্যার দিস পয়েন্ট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ আর, এইখানে রেডিয়াস অফ আর্থ আর আছে। তাহলে আমার গ্রাফটা এরকম হবে। আহা, তাহলে গ্রাফটা আমার এরকম হবে, স্ট্রেট লাইন আপ টিল দ্য সেন্টার, আর তারপর এইভাবে ফল করবে। এটা হচ্ছে আমার গ্রাফটা। তাহলে আমার যদি তুমি দেখো জি যেটা আছে এই অবধি, জি যেটা আছে সেটা প্রপোর্শনাল টু আর স্কোয়ার, সরি ইজ প্রপোর্শনাল টু আর, জি ইজ প্রপোর্শনাল টু আর at this point, and at this point g is proportional to 1/r square। ঠিক আছে, এই পয়েন্ট থেকে g is proportional to 1/r square। তাহলে গ্রাফটা কার মতো হচ্ছে খেয়াল রাখবে, this graph is similar to the variation, this variation করতে পারো, this variation is similar to, কার সাথে ম্যাচ খাচ্ছে একটু আগের দিনই করেছিলাম, similar to the variation of গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। intensity from surface of earth for a solid sphere। সলিড স্ফিয়ারের জন্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির যেরকম ভ্যারিয়েশন হয়, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যারিয়েশনটাও সেম হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, আগেও আমরা বলেছিলাম যে জি যেটা আছে বা যেটা আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, সেটা অনেকটা আমার জি এর মতো এফেক্ট করে। ঠিক আছে, তো খেয়াল রাখবে এই গ্রাফটা। ঠিক আছে, এই অবধি সবার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের পার্টটায় চলে যাচ্ছি। এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ যেটাকে বাংলায় বলি, এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি বাংলায় যেটাকে মুক্তিবেগ বলা হয়। এসকেপ ভেলোসিটিটা কি, যে ভেলোসিটি নিয়ে তুমি কোনো একটা বডিকে যদি ছাড়ো, সেটা আমার পৃথিবীর, দেখো আমরা তো জানি যে আমরা যখন কোনো একটা বস্তুকে উপরে ফেলছি, যখন আমরা কোনো একটা বস্তুকে উপরে ফেলছি,
সেটা একটা পার্টিকুলার হাইট অবধি যাবে, তারপর সে আবার নিচে ফল করবে। তার মানে কোনো বস্তুকে ওপরে ফেললে সে ফেরত আসবে। কিন্তু যদি এমন, আর আমি যখন ওপরে ফেলছি আমি একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ফেলছি আর কি, v0 হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, আর এই ইনিশিয়াল ভেলোসিটির ওপর নির্ভর করেই সে কতটা উপরে যাবে সেটা ঠিক হবে। ঠিক আছে? তো তো এবার এটার মেকানিক্সের আইডিয়া, এই যে ইনিশিয়াল ভেলোসিটির জন্য কতটা হাইট যাবে সেটার একটা ফর্মুলাও আছে, v ইকুয়ালস টু ভি রুট ওভার 2gh। ঠিক আছে, মনে আছে এই ফর্মুলাটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো ভি ইকুয়ালস টু, তাহলে ইউটা সরি, হ্যাঁ ইউ হবে, এটা ইনিশিয়াল ভেলোসিটি তো ইউ v0, কারণ ফাইনাল ভেলোসিটি তো জিরো হয়ে যাবে, তো ইউ যেটা আছে ইনিশিয়াল ভেলোসিটি, সেটা আমার এই জিনিসটা হচ্ছে। এবার কতটা ভেলোসিটি হলে আর আমার জিনিসটা মানে ম্যাক্সিমাম হাইট মানে জাস্ট ছাড়িয়ে বেরিয়ে চলে যাবে, জাস্ট বেরিয়ে চলে যাবে মানে আর ফিরেই আসবে না, সেই ভেলোসিটিটাকে আমি বলছি এসকেপ ভেলোসিটি। ঠিক আছে? তো মুক্তিবেগ পৃথিবীর জন্য এসকেপ ভেলোসিটির মান হচ্ছে 11 কিলোমিটার পার সেকেন্ড। 11 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি ভেলোসিটি হচ্ছে পৃথিবীর জন্য মুক্তিবেগ। ঠিক আছে? তো এসকেপ ভেলোসিটি কি? ইট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি, ইট ইজ দ্য মিনিমাম ভেলোসিটি with which when a body is projected upwards, comma, the body escapes the earth's gravitational pull, escapes the earth's gravitational pull permanently and did not return. And did not না, do not হবে, and do not return, and do not return। এই ভেলোসিটিকেই বলা হয় এসকেপ ভেলোসিটি, এটাকেই বলা হয় এসকেপ ভেলোসিটি। ঠিক আছে? এবার এটার এক্সপ্রেশনটা নিয়ে আসি, চলো এক্সপ্রেশন। let m be the mass of the body and is projected, and a body is projected with velocity, the body is projected upwards with initial velocity VE, V সাবস্ক্রিপ্ট E, এটাই হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি। ঠিক আছে? VE which is the escape velocity। তাহলে কি হবে? the body will leave earth and
will stop after reaching infinity। মানে এটা একটা থিওরি আর কি, যে বডিটা দেখো অ্যাকচুয়ালি তো সে বেরিয়ে চলেই যাবে, একদম বাইরে যেতেই থাকবে। তো এটার আইডিয়া হচ্ছে যে বডিটা কোথায় গিয়ে থামবে। যেমন কোনো বলকে তো তুমি ওপরে যদি ফেলো, সে তো একটা পয়েন্টে গিয়ে থামে, তারপর নিচে আসা শুরু করে। তো এইখানেও তো বলটাকে তুমি একটা ভেলোসিটি দিয়ে ওপরে ফেলেছো, কোথাও না কোথাও গিয়ে তো বলটা থামবে। তো কোথায় থামবে? তো এটা থিওরিটিক্যাল আইডিয়া যে ইনফিনিটিতে গিয়ে থামবে, অ্যান্ড উইল স্টপ আফটার রিচিং ইনফিনিটি। রিচিং ইনফিনিটি। At infinity, the velocity at infinity, the final kinetic and potential energy of the body, final kinetic energy and potential energy of the body is zero, are zero। খুব ইম্পর্টেন্ট। Therefore, by law of conservation of energy, by law of conservation of energy, আমরা এবার এক্সপ্রেশনটা আনবো। law of conservation of energy কি করব? আমরা লিখব ডেল্টা কেই, ডেল্টা টি মাইনাস ইকুয়ালস টু ডেল্টা, আচ্ছা এখানে এক কাজ করি, এইভাবে লিখি, যে আগে লিখি কথায়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তাই তো হয়, মেকানিক্যালে তো কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়, তাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবার কাইনেটিক এনার্জিটাকে আমি লিখবো হচ্ছে ডেল্টা টি মাইনাস নিয়ে দেবো সামনে, কেন মাইনাসটা নিচ্ছি বলছি একটু পরে, ইকুয়ালস টু ডেল্টা ইউ। এখানটা আমি লিখে দিতে পারি যে নেগেটিভ সাইন, বিকজ নেগেটিভ সাইন অ্যাজ কাইনেটিক এই ডিক্রিজেস। খেয়াল করো, যত আমার তোমার ওপরে দূরে যাচ্ছে, কারণ ইনফিনিটিতে গিয়ে তো কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যাট ইনফিনিটি ইজ জিরো। তাহলে আমার কি হচ্ছে, কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে অ্যাজ কাইনেটিক এনার্জি ডিক্রিজেস। তাহলে এবার জাস্ট লিখি, হুইচ ইমপ্লাইজ মাইনাস, এখানটা আমি কি লিখবো, টিএফ মাইনাস টিআই। টিএফটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি আর টিআইটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইকুয়ালস টু, এখানে ইউ এর জায়গায় আমি সেম লিখতে পারি ইউএফ মাইনাস ইউআই। ইউএফটা হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি আর ইউআইটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। নাও দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে, টিআই ইকুয়ালস টু, ফর্মুলাটা খেয়াল করো, আমার বডিটার মাস হচ্ছে এম, আর তাকে যে ভেলোসিটি আমি দিয়েছি সেটা হচ্ছে ভিই, তাহলে হাফ এম ভিই স্কোয়ার, অ্যান্ড ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত হবে, ইনিশিয়াল পিই অ্যাট দ্য সারফেস অফ আর্থ, অ্যাট সারফেস অফ আর্থ, আর্থের সারফেসে কত হবে ইনিশিয়াল পিই, সেটা হবে ইউআই ইকুয়ালস টু, আচ্ছা যেহেতু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তাই জন্য এটা সবসময় এই ফর্মটা নেবে, জিএমএম বাই আর। খেয়াল আছে, বলেছিলাম আগের দিন যে পোটেনশিয়াল এনার্জি মাথায় রাখবে, ও দুটো এম একটা আর হয়, ঠিক আছে তো, তাহলে এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। আর যেহেতু এটা নেগেটিভ হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তাই জন্য মাইনাস থাকছে। তাহলে দুটোকে বসিয়ে দিলে আমি কি পাচ্ছি, দেয়ারফর মাইনাস টিআইটা কত, টিএফটা কত, জিরো, মাইনাস হাফ এম ভিই স্কোয়ার ইকুয়ালস টু
potential final potential energy 0 minus initial potential হচ্ছে minus gmm by r। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ইকুয়ালস টু হাফ m ve স্কয়ার ইকুয়ালস টু gmm by r স্কয়ার, g ক্যাপিটাল M স্মল m by r, সরি নট r স্কয়ার, r। এখান থেকে mm কেটে দাও, তাহলে তুমি ভিটা কত পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর পোটেনশিয়াল এনার্জি, সরি এসকেপ ভেলোসিটি 2gm by r root over, this is the expression for escape velocity। ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা? কারোর কোনো অসুবিধা থাকলে বলো, ঠিক আছে তো? না স্যার। ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির এক্সপ্রেশনটা কত আমরা জানি, এটা অলসো উই নো, আমরা কি জানি, অলসো উই নো জি এর ফর্মুলাটা কি ছিল, জি ইকুয়ালস টু, জি এর ফর্মুলাটা একটু যদি তুমি খেয়াল করে দেখো, জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা বার করেছিলাম, হুইচ ইমপ্লাইজ, এই রিলেশনটা মাথায় রাখবে, জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার ইকুয়ালস টু জিএম, ক্যাপিটাল জিএম, এই রিলেশনটা একটু মাথায় রাখবে, এই রিলেশনটা আমাদের খুব কাজে লাগবে ছোটখাটো অঙ্ক করতে। জি এম ইকুয়ালস টু জি ক্যাপিটাল আর স্কোয়ার, আর হচ্ছে আর্থের রেডিয়াস, এম হচ্ছে আর্থের মাস, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, দেয়ারফোর দা, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, আমি এই এসকেপ ভেলোসিটি একটা মান পাবো ইকুয়ালস টু রুট ওভার 2gm বাই আর ছিল, তো তুমি জিএম এর জায়গায় কি করতে পারো, এই জিনিসটা বসিয়ে দিতে পারো, ইকুয়ালস টু 2g আর স্কোয়ার বসিয়ে দাও বাই আর। তো এখান থেকে দেখো এক্সপ্রেশনটা আমার কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ, এটাও আর একটা এক্সপ্রেশন খুব কাজে লাগে, ভিই ইকুয়ালস টু রুট ওভার 2gr, ভি ইকুয়ালস টু রুট ওভার 2gr, এইটা আমরা বেশি ইউজ করব অঙ্ক করতে, যদি এসকেপ ভেলোসিটি বার করতে হয় তাহলে নর্মালি এইটা দেয়, এইটা ইউজ করতে হয়, ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা জিনিস কি, পুটিং g equals to 9.8 meter per second square, sorry 9.8 meter per second square, and r equals to 6400 kilometer, that is equals to 6400 into 10 to the power 3 meter, মিটারে কনভার্ট করে নিতে হবে, we get escape velocity for the surface of earth for the surface of earth কত হবে, VE equals to 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই সংখ্যাটাও মাথায় রাখবে। escape velocity for the surface of earth, VE equals to 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ওকে? তো এই ফর্মুলাটা থেকে আসছে। তাহলে এসকেপ ভেলোসিটি হলো, এরপর আমরা করব কি, নেক্সট টপিক গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, এটা ইম্পর্টেন্ট, এটা এই যে হালে যে ওল্ড ফার্স্ট ইয়ারদের এক্সাম হলো না, এই ওল্ড ফার্স্ট ইয়ারদের এক্সামে এটা দুবার দেখলাম এই প্রশ্নটা,
তো এটা একটু মার্ক রাখতে পারো, ইম্পর্টেন্ট, কারণ দুবার এসে গেছে, তো হতে পারে তোমাদের ক্ষেত্রেও চলে আসতে পারে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। ঠিক আছে তো? আচ্ছা, গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জিটা কি এটা একটুখানি বলি। ধরো, আচ্ছা, তোমরা হয়তো আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে তৈরি হয়েছে, তোমরা যদি ওই ডিসকভারি বা ন্যাশনাল জিওতে যে পুরনো প্রোগ্রামগুলো হতো না এই কসমোসের ওপর, সেইগুলো যদি দেখতে, তাহলে ওর মধ্যে দেখবে ওটা এরকম দেখায় যে ক্লাউড, একটা ক্লাউড অফ ডাস্ট ফর্ম হয়েছে। সেই ক্লাউড অফ ডাস্ট যেটা ফর্ম হয়েছে, কারণ খেয়াল করে দেখো, এইখানে প্রত্যেক পার্টিকেলসগুলো কি হবে, একটা পয়েন্টে অ্যাট্রাক্টেড হবে, ঠিক কি না? তার যে পুরো ক্লাউডটার যে সেন্টার অফ মাস, সেই পয়েন্টে আমার কি হবে, প্রত্যেক পার্টিকেলসগুলো অ্যাট্রাক্টেড হবে। যেমনি যেমনি আমার এই পার্টিকেলসগুলো এখানটায় জড়ো হতে থাকবে, খেয়াল করে দেখো যে আমার এই জিনিসটা কি হবে, যত আমার এখানে পার্টিকেলসটা যেমনি যেমনি জড়ো হতে থাকবে, এই জিনিসটার মাস আমার আশেপাশে যে সিঙ্গেল সিঙ্গেল পার্টিকেলগুলো আছে তাদের মাসের থেকে বেশি হবে। তো এই মাসটা কি করবে, এই পার্টিকেলসগুলোকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে থাকবে। এরকম করে অ্যাট্রাক্ট করতে করতে কি করতে করতে ফাইনালি কি হবে বলো তো, একটা স্ফেয়ার তৈরি হবে। নর্মালি স্ফেয়ার টাইপেরই শেপ তৈরি হবে। কেন বলো তো স্ফেয়ার তৈরি হয়, কোনো কিউব তৈরি হয় না কেন? আমাদের এই যে গ্রহ নক্ষত্র যে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, একটা ক্লাউড আছে, ক্লাউড অফ ডাস্ট, সেটা কি হচ্ছে, সেটা প্রত্যেক পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে। এবার নর্মালি অ্যাট দ্য সেন্টারটাতে যখন আমার পার্টিকেলসগুলো বেশি ঘন থাকবে, সেইগুলোর ঘনত্বটা বাড়বে, আর তারা কি করবে, আশেপাশের পার্টিকেলগুলোকেও অ্যাট্রাক্ট করবে। এরকম করতে 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 সব পার্টিকেলসগুলো অ্যাট্রাক্ট করতে করতে ফাইনাল ফরমেশন একটা এরকম স্ফেরিক্যাল শেপ নিয়ে নেবে জিনিসটা। তো এইভাবেই আমার গ্রহ নক্ষত্র সব তৈরি হয়, স্টারস অ্যান্ড প্ল্যানেটস। এইভাবেই আমার গ্রহ নক্ষত্রগুলো তৈরি হচ্ছে। তো কেন তৈরি হচ্ছে, কেন এইগুলো আসছে, আর কেন স্ফেরিক্যাল হচ্ছে, মানে কাছাকাছি স্ফেরিক্যাল, কেন স্ফেরিক্যাল হয়, এনি আইডিয়া? কারণ স্ফেরিক্যালের যে সারফেস এরিয়াটা মিনিমাম হয়, কোনো স্ফেরিক্যালের শেপের সারফেস এরিয়াটা মিনিমাম। কোনো স্ফেয়ারের সারফেস এরিয়া মিনিমাম, তাই জন্য কিউব হতে চায় না, কিউব হয়ে গেলে সারফেস এরিয়া ম্যাক্সিমাম হয়ে যাবে, একটু বড় বেশি হয়ে যাবে। তো সবসময় মিনিমাম সারফেস এরিয়াকে গঠন করার চেষ্টা করবে, তার জন্য একটা স্ফিয়ার টাইপের ফর্ম নেয়। আবার আরেকটা কারণও তুমি বলতে পারো যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটাও আমার স্ফেরিক্যাল, যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেটা আবার আমার স্ফেরিক্যাল, মানে এটা একটা স্ফেরিক্যালি কাজ করে, মানে একটা রেডিয়াল ফিল্ড, মানে এরকম ভাবে স্ফেরিক্যালি কাজ করে। এই প্রত্যেক পয়েন্টেও অ্যাবাউট এ স্ফেয়ার, সেন্টারের রেসপেক্টে একটা স্ফেয়ার তুমি যদি আঁকো, সেই প্রত্যেক পয়েন্টে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান সেম হবে। তো সেইভাবেও বলতে পারো যে এটা আমার একটা, যেহেতু গ্র্যাভিটেশন একটা আমার মানে কি বলবো, একটা স্ফেরিক্যাল ফিল্ড, সেই কারণেও বলতে পারা যায় যে এরকম আমার যে পার্টিকেলসগুলো এক জায়গায় জড়ো হয়ে আলটিমেটলি একটা স্ফেয়ার ফর্ম করবে। জিনিসটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তো এই যে স্ফেয়ারটা যে ফর্ম করছে, আর এইভাবেই কিন্তু আমাদের যত তারা আছে, প্ল্যানেটস আছে, এইভাবেই কিন্তু ফর্ম হয়েছে। ঠিক আছে, এইগুলো তোমরা দেখো একটুখানি, যদি ইউটিউবে নিশ্চয়ই পাবে যে ফরমেশন অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স বলে সার্চ করবে, খুব সুন্দর অ্যানিমেশন করে দেখায়, দেখতে খুব ভালো লাগে, দেখো পারলে। ঠিক আছে, তো এই যে স্ফেয়ারটা যে ফর্ম হলো, এই স্ফেয়ারটা ফর্ম হওয়াতে যে আমার এনার্জিটা আমার গেন করলো, সেই এনার্জিটাকেই আমি বলছি হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। এইটাকেই আমি বলছি হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। এটাকেই বলবো আমি গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। ঠিক আছে, তাহলে চলো গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি কি একটু শর্টে লিখিয়ে দিই।
the work done by particles of a self-attracting body of a self-attracting body attracting system করে দিই attracting system to bring each of the particles from infinity to closer to each other. This energy gets stored in the system as potential energy and is known as gravitational self energy. Gravitational self energy. ঠিক আছে, গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি কি আশা করছি বুঝতে পারলে, যে এই যে যতগুলো পার্টিকেল আছে এটা তো সেলফ অ্যাট্রাক্টিং, সবাই একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এরকম করতে করতে তারা এক জায়গায় জড়ো হয়ে একটা স্ফেয়ার হয়ে গেল। তো এই স্ফেয়ারটার যে বা এই যে জড়ো হলো, এই জড়ো হয়ে এটার যে পোটেনশিয়াল এনার্জিটা এটার মধ্যে স্টোর হয়ে রয়েছে, সেইটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। ঠিক আছে, তো তাহলে এটা দুটো কেস আছে। কেস নাম্বার 1 হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি অফ এ হোমোজিনিয়াস স্ফিয়ার, এটাই বেশি আসে। গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি of a homogeneous sphere, এইটাই হচ্ছে যেটা আমি দেখালাম, হোমোজিনিয়াস স্ফিয়ার, গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি অফ আ হোমোজিনিয়াস স্ফিয়ার, এইটা আগে আমরা করব। চলো, কনসিডার এ ফরমেশন, the formation of a sphere of a homogeneous sphere লিখছি, homogeneous sphere of mass m, capital M and আচ্ছা mass capital M, radius capital R and density rho, consider a formation of a by mutual attraction of its constituent particles, মানে যে পার্টিকেলস গুলো দিয়ে স্ফিয়ারটা তৈরি হচ্ছে তারা অ্যাট্রাক্ট করে এক জায়গায় জড়ো হয়ে স্ফিয়ারটা ফর্ম হচ্ছে, অফ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমার কি আছে, এবার ধরো এইটা আমরা কনসিডার করছি যে একটা এম মাস আর আর রেডিয়াস, ক্যাপিটাল আর রেডিয়াসের একটা স্ফিয়ার ফর্ম হচ্ছে, হোমোজিনিয়াস স্ফিয়ার ফর্ম হচ্ছে।
at a certain point of time, at a certain point of time, suppose a sphere of radius of radius small r is formed. A radius of small r is formed having mass mr। আচ্ছা mr এর ভ্যালু কি হবে যদি একটা ধরো মানে আমি এখানটায় বলতে চাইছি যে অ্যাকচুয়াল যেটা আছে অ্যাকচুয়াল যে স্ফিয়ারটা যেটা তৈরি হবে সেইটা হচ্ছে এইটা। অ্যাকচুয়াল যে স্ফিয়ারটা তৈরি হবে সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ফিয়ারটা তৈরি হবে যেটার হচ্ছে মাস এম আর রেডিয়াস আর, মাস এম আর রেডিয়াস আর। কিন্তু একটা পার্টিকুলার মোমেন্ট অফ টাইমে কি হয়েছে আমার একটা ছোট্ট একটা মাস এম আর রেডিয়াস স্মল আর, মাস এম আর করে দাও, মাস এম আর আর রেডিয়াস স্মল আর, এইরকম একটা ছোট্ট স্ফিয়ার তৈরি হয়েছে আর মাস এম আর আর রেডিয়াস হচ্ছে স্মল আর, এরকম একটা ছোট্ট একটা আমার স্ফিয়ার তৈরি হয়েছে। কিন্তু তাকে তৈরি হতে হবে এই জিনিসটা পুরোটা, ঠিক আছে? তাহলে এই যে এম আর যেটা আছে তার মাস কত হবে, তার মাস খেয়াল করে দেখো আমার এটা হওয়া উচিত 4/3 পাই আর কিউব রো। হবে কি হবে না বলো? রো হচ্ছে ডেনসিটি, আর কিউব হচ্ছে এটা রেডিয়াস, তাহলে এটাই হলো। তাহলে দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস অফ দিস স্ফিয়ার কি হবে? দ্য পোটেনশিয়াল at the surface of this sphere of this sphere সেটা হবে VR, V সাবস্ক্রিপ্ট R ইকুয়ালস টু পোটেনশিয়াল at the surface সবসময় কি হয় মাইনাস জি এম আর বাই আর, এটাই তো ফর্মুলা, কারণ রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ আর। এবার এম এর ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি মাইনাস জি 4/3 পাই আর কিউব রো বাই আর, ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে ভিআরটা কি বেরোচ্ছে ইকুয়ালস টু মাইনাস 4/3 পাই আর স্কোয়ার রো জি, এইভাবে লিখলাম। এটা বেরোলো আমার ভিআরটা পোটেনশিয়াল, এই যে এই স্ফিয়ারটার গায়ে পোটেনশিয়াল কত, এই স্ফিয়ারটার গায়ে পোটেনশিয়াল কত ভিআর সেটা আমি বার করলাম, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার কি হবে দেখো এইটার ওপর আমার কি হচ্ছে মাস যেগুলো আছে অ্যাড হচ্ছে, এটার ওপর মাস অ্যাড হচ্ছে। তাহলে সাপোজ after some time after some time a spherical cell, a thin spherical cell a thin spherical cell of mass dm and thickness dr gets formed over this sphere of mass
অফ রেডিয়াস আর করে দিই, রেডিয়াস স্মল আর, অফ রেডিয়াস স্মল আর। মানে কি হচ্ছে দেখো, দেখো এই যে আমার এই স্ফিয়ারটা ফর্ম হয়েছিল, এই স্ফিয়ারটা ফর্ম হয়েছিল যেটার মাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর, এই স্ফিয়ারটা ফর্ম হয়েছিল। এর চারপাশে আমার কি হবে, কারণ আমার তো পার্টিকেলস গুলো জড়ো হচ্ছে, তো এর চারপাশে আমার কি হবে দেখো, আরেকটা স্ফিয়ার তৈরি হয়ে যাবে আফটার সার্টেন টাইম। মানে স্ফিয়ারটার সাইজ অ্যাকচুয়ালি বড় হয়ে গেল, বুঝতে পারছো তো? তো আমার এই যে আমার পার্টিকেলস গুলো জড়ো হতে 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 একটা, এই যে আমি সবুজ দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা থিক স্ফেরিক্যাল সেল। এই একটা স্ফেরিক্যাল সেল আমার এই মাসটা যে, এই যে প্রথম স্ফেয়ারটা তৈরি হয়েছিল তার পাশে, তার উপরে তৈরি হয়েছে। এইটার থিকনেস হচ্ছে ডিআর, এই স্ফেরিক্যাল সেলের থিকনেস হচ্ছে ডিআর, আর এই স্ফেরিক্যাল সেলের মাস হচ্ছে ডিএম। খেয়াল রাখবে এই স্ফেরিক্যাল সেলের মাসটা হচ্ছে ডিএম আর থিকনেস যেটা সেটা হচ্ছে ডিআর। জিনিসটা বুঝতে পারলে তো কি হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এরপর কি হবে তাহলে, তাহলে এই যে ডিএম, এই থিকনেসটা হচ্ছে ডিএম, তার ভ্যালু কত, দেয়ারফর ডিএম এর ফর্মুলা কি হবে, এইটা হবে কি হবে না দেখো, 4πr² dr রো, হবে কি হবে না বলো? ডিএম হচ্ছে এইটার, এই যে এই থিক স্ফেরিক্যাল সেলটা তৈরি হলো তার মাসটা, ঠিক আছে, সবুজ অংশটার মাসটা। তাহলে এটার সারফেস এরিয়া কত, 4πr², থিকনেস কত ডিআর, তার সাথে তুমি, তাহলে তুমি কি পেয়ে গেলে, ভলিউম, ভলিউমের সাথে তুমি ডেনসিটি গুণ করছো, তাহলে মাসটা পাবে কি পাবে না, ডিএম ইকুয়ালস টু 4πr² dr রো। এটা হচ্ছে এই ডিএম অংশের যে স্ফেরিক্যাল সেলটা তৈরি হয়েছে তার মাসটা, ঠিক আছে? তাহলে তাহলে কতটা কাজ করতে হবে জিরো থেকে ফুল আর রেডিয়াসের, মানে স্ফিয়ার তৈরি হতে, ফুল ক্যাপিটাল আর রেডিয়াসের যে স্ফিয়ারটা আছে সেটা তৈরি হতে কতটা কাজ করতে হবে? দেয়ারফর টোটাল ওয়ার্ক ডান, total work done in formation of the sphere of radius capital R সেটা কত হবে, টোটাল ওয়ার্ক ডানটা কত হবে, W ইকুয়ালস টু, ফর্মুলা কি, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, পোটেনশিয়াল ইনটু মাস, VR dm, জিরো থেকে আর। বুঝতে পারলে কেসটা কি হলো তুমি, কারণ পোটেনশিয়ালটা কি, ওয়ার্ক ডান বাই মাস, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, পোটেনশিয়াল ইনটু মাস, পোটেনশিয়াল ভিআরটা কি, এই যে এই ছোট্ট যে মাসটা আমি ধরেছি এই আর রেডিয়াসের, সেটার আমি কি বলবো, সেটার সারফেসে পোটেনশিয়ালটা হচ্ছে ভিআর, আর তার মধ্যে আমার ডিএম পরিমাণ জোগাড় হলো, ডিএম পরিমাণ মাস যোগ হলো, সেটাকে আমি গুণ করে দিলাম। তাহলে এটাকে যদি আমি জিরো থেকে আর অব্দি ইন্টিগ্রেট করি, আমি তাহলে এই সম্পূর্ণ আর রেডিয়াসের স্ফিয়ারটা তৈরি হতে কত ওয়ার্ক ডান করতে হবে সেটা আমি পেয়ে যাব, সেটাই আমি বার করার চেষ্টা করছি। তাহলে এইটা কি হবে, ভিআর এর মানটা কি আছে বসিয়ে দাও, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু আর, ভিআর এর মানটা কি ছিল, মাইনাস 4/3 পাই r² রো জি, এটাই ছিল তো, এটা ছিল ভিআরটা আই থিঙ্ক, আর ডিএমটা কি বেরোলো, 4πr² আর ডিআর, ব্র্যাকেটে নিই, এটাও ব্র্যাকেটে নিই, এটা বেরিয়েছে, ডিএমটা কি বেরিয়েছে, 4πr² dr রো, ঠিক আছে, এই দুটো বেরিয়েছে। আচ্ছা আমি 4/3 ছিল তো একবার দেখে নিই, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই লিখেছি। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, ইন্টিগ্রেশন জিরো টু আর, মাইনাসটা এক কাজ করে আমি সামনে নিয়ে গেলাম, মাইনাসটা সামনে নিয়ে যাওয়াতে কি হচ্ছে, তাহলে 4 × 4 16, 16/3 পাই স্কোয়ার হয়ে গেল, রো স্কোয়ার হয়ে যাবে, দুখানা রো আছে দেখে রাখো, দুটো রো আছে, জি একটাই আছে, জি একটা লিখবো, r⁴ হয়ে যাবে, r⁴ হয়ে যাবে, ডিআর হয়ে যাবে।
এবার খেয়াল করে দেখো এই আর ছাড়া বাকি সবগুলো কনস্ট্যান্ট, তাহলে সবাইকে বাইরে নিয়ে চলে যাব। -16/3 পাই স্কোয়ার রো স্কোয়ার জি, এটা যদি আমি আর এর ইন্টিগ্রেশন করি আমি কি পাবো? r⁵/5/5, r⁵/5/5, 0 to r। এখানটায় তুমি আর বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ? -16/3 পাই স্কোয়ার রো স্কোয়ার জি r⁵5/5। এবার আমি কি করব? রো এর মানটা বসিয়ে দেবো কার রেসপেক্টে? ক্যাপিটাল এম আর ক্যাপিটাল আর এর রেসপেক্টে। রো এর মানটা কি হবে? ক্যাপিটাল এম আর ক্যাপিটাল আর এর রেসপেক্টে। এখানে 16/3 লিখলাম, পাই স্কোয়ার লিখলাম। রো এর মানটা হবে কি? রো এর মান হচ্ছে মাস ক্যাপিটাল এম বাই ভলিউম উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল আর, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, পাই ক্যাপিটাল আর কিউব, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, কারণ রো স্কোয়ার আছে, জি r⁵5/5। তুমি খেয়াল করে দেখো নিচে 3 আর এই 3টা কেটে যাবে, কিন্তু তাও একটা 3 থাকবে, স্কোয়ার আছে বলে, সেই 3টা উপরে যাবে। 4 এর স্কোয়ার 16, 16 16 কেটে যাবে, পাই স্কোয়ার কেটে যাবে, আর কিউব আর এইখানটায় আর কিউবের স্কোয়ার মানে r⁶ আর উপরে r⁵ কেটে যাবে, নিচে একটা আর পড়ে থাকবে। তাহলে আমার দেখো কেটে কুটে আমার জিনিসটা এই জিনিসটা পাচ্ছি, ইকুয়ালস টু -3/5 জি এম স্কোয়ার বাই আর, এই জিনিসটা আমি পাচ্ছি। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, W। This is the expression for gravitational self energy for homogeneous sphere. This is the expression is the expression for gravitational self energy for a homogeneous sphere. সেলফ এনার্জি ফর আ হোমোজিনিয়াস স্ফিয়ার, ঠিক আছে? জিনিসটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আরেকটা পার্ট আছে এটার, মাল্টি পার্টিকেল সিস্টেম। মাল্টি পার্টিকেল সিস্টেম এটা সহজ, খুব একটা কঠিন না। এক সেকেন্ড। মাল্টি পার্টিকেল সিস্টেম, work done আচ্ছা দাঁড়াও, the gravitational potential energy of a system of two masses two masses m1 and m2 separated by distance r12, distance r12
is equal to the work required to bring the particles from infinity to the present condition, ঠিক আছে। তার মানে কি বলছে, ধরো ধরো এরকম একটা সিস্টেম আছে যেখানটায় ধরো দুটো পার্টিকেল রয়েছে, একটা পার্টিকেল হচ্ছে মাস m1 আর একটা পার্টিকেল রয়েছে ধরো মাস m2। আর এরা দুজনে একে অপর থেকে সে r12 ডিস্টেন্সে রয়েছে। এই সিস্টেমটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? যতটা এই দুটো মাসকে ইনফিনিটি থেকে এই দুটো পয়েন্টে নিয়ে আসতে যতটা কাজ করতে হবে, ততটাই আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে এই সিস্টেমটার। তাহলে সেটা কত হবে? তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? u12 ইকুয়ালস টু ওয়ার্ক, সেটা আমার কি হয়ে যাবে w12, দ্যাট ইজ ইকুয়ালস টু কতটা আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে ইনফিনিটি থেকে এই পজিশনটায় r12 পজিশনে নিয়ে আসতে দুটো মাসকে, gm1 m2 বাই r12। এটা কি বলতো, এটা পোটেনশিয়ালটা লিখলাম, পোটেনশিয়ালটা আমি জাস্ট লিখলাম, আর সরি ফোর্সটা লিখলাম, ওয়ার্ক ডানটা বার করছি ইন্টু d অফ r2। এটা করলে আমি পোটেনশিয়াল এনার্জি কি পাবো, হুইচ ইমপ্লাইজ μ12 যেটা সেটা আমি পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস জি m1 m2 বাই r12। এটা হচ্ছে এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি। ইউ ক্যাপিটাল ইউ মানে হচ্ছে কিন্তু খেয়াল রাখবে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, পিই অফ দ্য সিস্টেম। সিস্টেম অফ masses m1 and m2, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ masses m1 and m2। সেটা হচ্ছে এইটা দেখে রাখো, হাফ u12 ইকুয়ালস টু মাইনাস জি m1 m2 বাই r12। ঠিক আছে। ফর এ সিস্টেম অফ থ্রি masses, for a system of three masses, তিনটে মাস যদি থাকে, m1 m2 and m3 separated by r12 r13 and r23। ছবিটা একটু এঁকে দিই, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, আর m3টাকে সামহার একটু অন্য জায়গায় করি, এটাকে ধরে নাও m3। তাহলে নর্মালি আমার এক্ষেত্রে তিনটে ডিস্টেন্স হচ্ছে, একটা ডিস্টেন্স এইটা, এই ডিস্টেন্সটা অবভিয়াসলি আমার r12, এখানটা আমি ডাইরেকশন কিছু দেখাচ্ছি না, জাস্ট ডিস্টেন্সটা লিখছি। একটা আমার এই ডিস্টেন্সটা হবে, দ্যাট ইজ r13, আর একটা আমি এই ডিস্টেন্সটা নেব, দ্যাট ইজ r23। এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? ইউ যেটা আছে, ইউ প্রাইম নিয়ে নিলাম, ইউ প্রাইম ইকুয়ালস টু, এটা আমার অ্যাকচুয়ালি দুটোর যোগফল হয়ে যাবে, u12 প্লাস u13 প্লাস u23, দ্যাট ইজ যদি আমি এটাকে লিখি মাইনাস জি
m1 g লিখলাম ব্র্যাকেটে m1 m2 বাই r12 প্লাস m1 m3 বাই r13 প্লাস m2 m3 বাই r23। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি অফ আ থ্রি পার্টিকেল সিস্টেম। দাস পোটেনশিয়াল এনার্জি ফর এন পার্টিকেল সিস্টেম কি হবে? দাস পোটেনশিয়াল এনার্জি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর অ্যান এন পার্টিকেল সিস্টেম, ফর এন পার্টিকেল সিস্টেম করে দিই, অ্যান লেখা দরকার নেই, ফর এন পার্টিকেল সিস্টেম কি হবে? ইউ সাবস্ক্রিপ্ট এস নিয়ে নেব ইকুয়ালস টু, মাইনাসটা নিয়ে নিচ্ছি যেহেতু মাইনাস আছে, মাইনাসটা আছে তো, মাইনাস একটা হাফ টার্ম নিচ্ছি, জি জি সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n summation over j equals to 1 to n j not equals to I। কেন? কারণ খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু সেম টার্মগুলো বাদ আছে, r12 আছে, r13 আছে, কিন্তু r21 r23 নেই কিন্তু, সরি r11 r22 নেই কিন্তু। তার মানে এটা কি হয়ে যাবে? খেয়াল করে দেখো mi mj by rij, this is the formula, this is the formula for potential energy of an n particle system। This is the formula for potential energy of an n particle system। The half factor is due to, নোট বলে লিখে রাখতে পারো, the half factor, কেন হাফ ফ্যাক্টরটা কেন আসছে বলো কেউ একজন, is to the half factor is for single count of, না কিভাবে বলবো, the half factor is multiplied as here we need to count each pair ij and ji only once। খেয়াল করে দেখো এই যে সামেশানে না, এই সামেশানটায় তোমার m1 m2 যেমন যোগ হয়ে যাচ্ছে তেমনি আবার m2 m1ও যোগ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? এই সামেশানটা যখন করছি না তখন m1 m2 যেমন যোগ হচ্ছে আবার m2 m1ও যোগ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো m2 m1 এইটাকে তো একবারই কাউন্ট করতে হবে, m1 m2 কে আর m2 m1 কে সেম ধরে নিতে হবে, একবারই কাউন্ট করতে হবে, দুবার কাউন্ট করলে চলবে না, পেয়ারগুলোকে দুবার কাউন্ট করলে চলবে না, তাই জন্য এই হাফ ফ্যাক্টরটা দিয়ে সামনে গুণ করতে হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি পার্টটা। ঠিক আছে, এইটা আমার মনে হয় আগের নোটটাই নেই, তো এটা এখান থেকে করে নিও, তাই সম্পূর্ণ লিখিয়ে দিলাম। আরেকটা পার্ট আছে সেটাও মিসিং আছে, সেটাও একটু করিয়ে দিই। সেটা হচ্ছে, এটা খুব মজার জিনিস, মোশন অফ এ বডি অন এ টানেল
bored through the center of earth. খুব মজার জিনিস এটা। এটাও একটু করে রাখতে পারো ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে, কারণ এই জন্য ইম্পর্টেন্ট মার্ক করছি কারণ এটা দুটো ডবল কনসেপ্টের জিনিস। এটা তোমার গ্র্যাভিটেশনেও পড়ছে আবার এসএইচএম এর মধ্যেও পড়ছে। মোশন অফ এ বডি অন এ টানেল বোর্ড থ্রু দ্য সেন্টার অফ আর্থ, তার মানে কি হচ্ছে তুমি আচ্ছা ঠিক আছে পরের পেজেই লিখি। এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর মধ্যে যে কোনো দুটো পয়েন্টে তুমি কি করেছো, একটা সুড়ঙ্গ টেনে দিয়েছো। ভালো করে এই পৃথিবী, তো পৃথিবীর মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে তুমি কি করেছো, একটা সুড়ঙ্গ টেনে দিয়েছো। এই সুড়ঙ্গর মধ্যে, এই সুড়ঙ্গর মধ্যে কোনো একটা বডির মোশন কিরকম হবে। এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে টানেল। একটা সুড়ঙ্গ যেটা পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণাকে জয়েন করে। এই সুড়ঙ্গর মধ্যে তোমার, তুমি ঝাঁপ মারলে, তুমি সামওয়্যার এখানটায় আছো, তোমার মোশনটা কিরকম হবে, তুমি কতক্ষণ লাগবে তোমার এইখান থেকে এই পয়েন্টে যেতে। ধরো তুমি ইন্ডিয়া থেকে ঘুরেছো আর ইন্ডিয়ার অপোজিটে ধরো আমেরিকা যদি পড়ে, আমি জানি না, তো আমেরিকাতে তোমার পৌঁছতে কত টাইম লাগবে। ধরো একটা যা সুড়ঙ্গ, তুমি একদম নিচে অবধি পুরো সুড়ঙ্গ ঘুরে দিয়েছো পৃথিবীর অন্য অন্য প্রান্ত অবধি, অন্য পার্ট অবধি, তোমার কত টাইম লাগবে এখান থেকে এই অবধি যেতে, কি মনে হয়? আর মোশনটাই বা কিরকম হবে? আচ্ছা মোশনটা কিরকম হবে একটু বলতে পারবে? হ্যালো, আর কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। মোশন যেটা আছে সেটা সিম্পল হারমোনিক হবে, মানে তুমি এইখান থেকে যদি ঝাঁপ মারো, একটা টাইম পর এখানে গিয়ে যখন পৌঁছবে না, তখন আবার তুমি তুমি কল্পনা করো না, তুমি একটা ঝাঁপ মেরেছো, একটা গর্ত আছে যেটা পৃথিবীর এক কোণাকে অন্য কোণার সাথে অ্যাড করছে, মানে গর্তটা। এবার তুমি ঝাঁপ মারার পর বাঁচবে কিনা সেটা আলাদা কথা, তুমি আপাতত ঝাঁপ মেরেছো, তুমি ওই গর্তটার মধ্যে দিয়ে সোজা চলে যাবে। যখন তুমি পৃথিবীর অন্য কোণায় গিয়ে পৌঁছবে তখন তো তোমার উল্টে যাবে না সব কিছু, তখন তো তোমাকে আবার, তোমাকে ওই গর্তটা, তুমি তখন একটা গর্ত থেকে তোমার, তুমি কি দাম দেখলে, ধরো তুমি এই একটা, তুমি একটা ধরো এরকম কুয়ো রয়েছে, সেই কুয়োতে তুমি ঝাঁপ মারলে, তুমি যখন ঝাঁপ মারলে কুয়োটার মধ্যে, তুমি যখন পৃথিবীর উল্টো, এই কুয়োটার জয়নিং যদি পৃথিবীর উল্টো দিকে যদি থাকে, এমন তো হবে না যে তুমি এই কুয়ো থেকে বেরিয়ে তুমি আকাশে চলে যাও, এটা তো হবে না, এটা তো হবে না। তোমার পার্সপেক্টিভে তোমার, যখন তুমি পৃথিবীর উল্টো সাইডে গিয়ে পৌঁছবে না, তুমি জাস্ট দেখবে যে তুমি আবার সোজা হয়ে উঠলে, একটা কুয়ো থেকে বেরোলে। বুঝতে পারলে? বুঝতে পারছো তো? স্যার এটা তো সম্ভব না। না, ওটা বলছি, জাস্ট কল্পনা করো জিনিসটা। এমনি গর্তটা তৈরি করা সম্ভব নয়, কিন্তু তুমি জাস্ট কল্পনা করো যে যদি এরকম হতো, তুমি এই কুয়োটায় ঝাঁপ মারলে, পুরো পৃথিবীর এই টানেলের মধ্যে দিয়ে গেলে। এবার আচ্ছা এটা উল্টো হয়ে গেছে, আমার ভুলও হয়ে গেছে, ছবিটা ছবিটা যখন তুমি ইয়ে করলে, তুমি তখন তুমি যেভাবে ঝাঁপ মেরেছো তোমার সেইভাবে উঠবে, মানে তুমি উল্টো উঠবে। তো এই যে পৃথিবীর উল্টো কোণায় যখন তুমি বেরোলে, তখন তুমি কিরকম থাকবে, তোমার কি এরকম হয়ে তুমি উল্টো দিকেও চলে যাবে নাকি আকাশের দিকে তো যাবে না? তোমার কি হবে বলো তো, তোমার ছবিটা এরকম হবে তোমার রেসপেক্টে, বা যে লোকটা এই পৃথিবীর উল্টো দিকে যে দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে সে কি দেখবে, এই লোকটা কি দেখবে, এই লোকটা দেখবে যে একটা এরকম উল্টো করে একটা লোক কুয়ো থেকে বেরোলো। এবার কি হবে? কুয়ো থেকে উল্টো থেকে একটা উল্টো করে একটা লোক এরকম হলো, এরপর কি হবে? বুঝতে পারছো তো ঘটনাটা কি ঘটছে? হ্যাঁ। তুমি এখান থেকে ঝাঁপ মারলে কুয়োতে পৃথিবীর এক কোণা থেকে,
এই কোণাতে পৌঁছে গেলে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পার্সপেক্টিভে কি দেখবো, যে এরকম উল্টো করে একটা লোক বেরোলো, তারপর লোকটার কি হবে? লোকটা আবার কি সেন্টারের আকাশে দিকে চলে যাবে। যাবে, আকাশের দিকে উঠে চলে যাবে উল্টো হয়ে? না না। না, সে আবার চলে যাবে ডাউন। হ্যাঁ, আবার চলে যেতে। কারণ তুমি এই রেসপেক্টে ভাবো, আমার তো এইখানে যখন আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর উল্টো দিকে, আমার তো গ্র্যাভিটি এইদিকে কাজ করছে এমজি। তাড়াতাড়ি স্যার চলতেই থাকবে। অবভিয়াসলি এটা সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে, হ্যাঁ এসএইচএম হ্যাঁ হবে, বুঝতে পারলে? তাহলে হ্যাঁ স্যার। এই জন্যই বললাম যে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা দুটো পার্টের কনসেপ্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে যে তোমার সিম্পল হারমোনিক মোশন, আর একটা হচ্ছে এসএইচএম। ঠিক আছে, তাহলে ধরো এইটা যদি আমার বডিটা ধরো আমার এইখানে রয়েছে, এ পয়েন্টে রয়েছে, একটা পার্টিকুলার টাইমে যে বডিটা রয়েছে সেটা আমার এ পয়েন্টে রয়েছে, এ পয়েন্ট থেকে ও পয়েন্ট, ওটা হচ্ছে সেন্টার। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ধরো সে, এই ডিস্টেন্সটা আমার ধরো আমি ধরে নিচ্ছি আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, আর ও পয়েন্ট থেকে পৃথিবীর সারফেস অব্দি ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, তো ধরো পার্টিকেলটা যাবে কত, আর সামহার এখানটায় আমি ধরছি এটা হচ্ছে মিডিল পয়েন্ট, পয়েন্ট হচ্ছে বি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার জাস্ট মিডল পয়েন্টটা বি। তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি জয়েন করে দিই। তাহলে পার্টিকেলটা এ থেকে বিতে যেতে, তার উপর, আচ্ছা এক যখন পার্টিকেলটা পয়েন্ট এতে রয়েছে, পার্টিকেলটা পয়েন্ট এতে রয়েছে, তখন তার উপর কত ফোর্স কাজ করছে? দাঁড়াও এক মিনিট মুছে নিই। পার্টিকেলটা, suppose the particle, suppose a body of mass m, of mass m is moving through a tunnel, through a tunnel bored through the center of earth. Bored through center of earth, ঠিক আছে? আচ্ছা তোমরা ফেসবুকে হোয়াট ইফ দেখো? এই এই চ্যানেলটা ফেসবুকে পারলে সাবস্ক্রাইব করবে, খুব সুন্দর সুন্দর হিপোথেটিক্যাল কনসেপ্টের ওপর মানে বোঝায় আর কি অ্যানিমেশনের দ্বারা। তার মধ্যেও এই জিনিসটা বুঝিয়েছিল যে যদি জাম্প করে, এরকম যদি টানেল তৈরি থাকে, তাহলে সেখানটায় কি হবে মানুষের, আর কেন সেটা সম্ভবও নয় সেটাও পর্যন্ত দিয়েছে, যে কী কী অ্যাকচুয়াল টেকনিক্যাল প্রবলেম আছে এরকম একটা টানেল তৈরি করতে, সেইগুলো বুঝিয়েছিল। পারলে এই চ্যানেলটা ফেসবুকে দেখবে আছে এরকম একটা পেজ, হোয়াট ইফ। আর একটা আছে হাসি মালগালি, এরকম একটা আছে, এই দুটোকে সাবস্ক্রাইব মানে কি বলবো ফলো করবে। দেখ এটা ইউটিউবেও আছে, এটা কিন্তু খুব সায়েন্টিফিক জিনিসের ওপর ভালো। আর অ্যাকশন ল্যাব, এদের পারলে একটু দেখবে, অ্যাকশন ল্যাব বলে একটা চ্যানেল আছে, এরা খুব সুন্দর সুন্দর সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখায় তোমাদের ফিজিক্স বেসড। এইগুলো পারলে একটুখানি দেখবে, বেশ ভালো লাগবে। কারণ পড়াশোনাতে তো মজা নেই, কিন্তু এই জিনিসগুলো দেখতে মজা আছে, ভালো লাগে আর কি। ঠিক আছে, তাহলে দ্য বডিটা মুভ করছে অ্যাট পয়েন্ট এ, যখন পয়েন্ট, when the body is at point A, is at point A, the force on the body F equals to m into intensity of gravitational field at A. Intensity of gravitational field at A.
অ্যাট এ। এবার একটুখানি খেয়াল করে বলো তো আমার ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট এ কত হওয়া উচিত? জিএম বাই কত হবে? আর স্কোয়ার। কোন আর, ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল। না, স্মল হবে। স্মল আর। স্মল আর, কারণ ও এ হ্যাঁ থেকে হ্যাঁ ও এর হ্যাঁ। ডিস্টেন্স হচ্ছে স্মল আর, তাই জন্য ও হ্যাঁ এখানটায় হ্যাঁ। হবে স্মল আর স্কোয়ার। এখানটা লিখে রাখতে পারো অ্যাজ ডিস্টেন্স অফ পয়েন্ট এ ফ্রম সেন্টার, এ ফ্রম সেন্টার, the center O is R। ঠিক আছে, তাহলে আমার ফোর্সটা হয়ে গেল F equals to minus G capital M small m by R square। ঠিক আছে, the component of force along OB AB, এবার AB ডাইরেকশনে ফোর্সের কম্পোনেন্ট কত হবে? আচ্ছা, আমি এখানটা আরেকটা কাজ করব, এই AB ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি x, এই AB ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি x। ঠিক আছে, বুঝতে পারবে তো কোনটা এ কোনটা বি কতটা নিয়েছি? The component of force along AB, সেটা কি হবে? FAB, সেটা ইকুয়ালস টু F cos অ্যাঙ্গেল OAB হবে কি হবে না? ছবিটা দেখো, এ আর বিটাকে জয়েন করে দিলাম, দাঁড়াও। এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার cos OAB, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার cos OAB। এবার তোমরা আমাকে দেখে বলো, এই অ্যাঙ্গেলটা যদি cos OAB হয়, OAB এই অ্যাঙ্গেলটার কথা বলছি, তাহলে সেটা আমার কত হবে? এইটা যদি থিটা হয়, এটা আর, আর বেসটা হচ্ছে এক্স, তাহলে cos OAB ইকুয়ালস টু এক্স বাই আর হবে কি হবে না? আরেকবার দেখো, ট্রায়াঙ্গেলটা দেখছো তো, OAB ট্রায়াঙ্গেলটা, এইটা যদি আমার অ্যাঙ্গেল হয়, থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে থিটায় cos থিটা কত হবে? বেস বাই হাইপোটেনিউজ, বেসটা কত? এক্স আর আর, তাই তো? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে cos OAB দ্যাট ইজ ইকুয়ালস টু F into x by r as cos angle OAB equals to AB by r, AB by r equals to x by r। ঠিক আছে, তাহলে f এর ভ্যালুটা বসিয়ে দিই, which is equals to minus g capital M small m by r square x r। তাহলে এখানে আমার আর কিউব হয়ে যাচ্ছে। এবার আমি এখানে একটা কাজ করি, এম এর জায়গায় আমি করি কি, আচ্ছা জি বাই আর কিউব, এম এর জায়গায় আমি করব কি, এই এই জিনিসটা বসিয়ে দিই, 4/3 পাই আর কিউব রো, বস করতে পারি এম এর জায়গায়, ইন্টু স্মল এম এক্স লেখা যেতে পারে। আচ্ছা সরি, একটু ভুল হলো, সরি 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 সরি, স্মল এমটার জায়গায় করবো না, এটা আমি, হ্যাঁ ঠিকই তো বললাম, তা আর কিউব রো ইন্টু স্মল এম, এটা আমি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি তো?
হ্যাঁ স্যার। এবার এখানটায় হবে কি দেখো, এখানটায় আমার আর রয়েছে, আর কিউব আছে, আর ও সরি ক্যাপিটাল আর কিউব হবে না, স্মল আর কিউব হবে। আচ্ছা এইখানটা একটা জিনিস মিস হয়েছে, এখানটা আমি এম, এখানে এমটা না লিখে এম প্রাইম করতে থাকি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, এইখানটায় ফোর্স ইকুয়ালস টু এম প্রাইম করবো, কেন ওয়ার এম প্রাইমটা কি, এখানে আমি এম প্রাইম, এখানে এম গুলোকে একটু এম প্রাইম করে দাও, ইন্টেন্সিটি এ, এখানে আমি লিখে রাখি এম প্রাইম ইজ দ্য মাস অফ দ্য স্ফেয়ার of sphere of radius r। এই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে, এই জিনিসটা এম প্রাইম, ঠিক আছে? কেন দেখো, একটু খেয়াল করে দেখো ছবিটা, তুমি যে এই এ পয়েন্টে নিচ্ছ, এই এ পয়েন্টে যে আমি নিচ্ছি হিসাবটা, এই এ পয়েন্টে তো আমার সম্পূর্ণ এটা নেই তো, এই এ পয়েন্টে তো আমার সম্পূর্ণ মাসটা নেই, আমার তো এই আর রেডিয়াসের একটা মাস রয়েছে, ঠিক কি না? হ্যাঁ সম্পূর্ণ মাসটা তো পাচ্ছে না, তাহলে আমার ইন্টেন্সিটি যখন আমি ক্যালকুলেট করব তখন আমাকে এখানটায় এম প্রাইম বসাতে হবে। এম প্রাইম হচ্ছে এই স্মল আর রেডিয়াসের যে স্ফিয়ারটা তার মাসটা, কিন্তু পুরো আর্থের মাসটা কিন্তু হচ্ছে না, এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছিল বলতে। ঠিক আছে তো, তাহলে জিনিসটা বোঝা গেল তো? এই এই যে লাল দিয়ে আমি যেটা দেখালাম সেই অংশটার মাসটা হচ্ছে শুধু আমার এই এম প্রাইমটা, তাহলে আমাকে এখানটায় ক্যাপিটাল এম এর জায়গায় ক্যাপিটাল এম প্রাইম বসাতে হবে। ক্যাপিটাল এম প্রাইম বসালে তাহলে এবার দেখো এই ক্যাপিটাল এম প্রাইম যেটা সেটা ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব রো, অ্যাজ এম প্রাইম যেটা সেটা ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব রো। ঠিক আছে, এম প্রাইমটা বসিয়ে দিয়েছি, তাহলে এবার দেখো কি হচ্ছে, এইখানে আর কিউব, এই আর কিউব কেটে যাবে, তাহলে আমার সম্পূর্ণ ক্যালকুলেট করে কি পড়ে থাকলো, এটা আমার লেফট হ্যান্ড সাইডে কি বার করছিলাম, আমি বার করছিলাম এফ অফ এ বি, তাহলে এফ অফ এ বিটা কি বেরোচ্ছে দেখো, এফ অফ এ বি ইকুয়ালস টু -4/3 পাই আর কিউব কেটে গেছে রো জি এম, রো জি এম এক্স, এই জিনিসটা আমার পড়ে থাকলো। এইটা হচ্ছে ফোর্স কোন কোন ডাইরেকশন বরাবর, এই টানেলের দিকে, টানেলটা যেদিকে আছে সেই বরাবর, এই বরাবর ফোর্সটা, ফোর্স অন এ বি, এই নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে, মানে তুমি বিটাকে তুমি যদি মিন পজিশন ধরো তাহলে সেই রেসপেক্টে আমার মিন পজিশনের দিকে আমার যে ফোর্সটা কাজ করছে সেইটা হচ্ছে আমার এইটা, এফ এ বি ইকুয়ালস টু -4/3 পাই রো জি এম এক্স। তাহলে এবার ফোর্স এ বিটাকে আমি কি লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ এম ডিএক্স ডিটি, ডি টু এক্স ডিটি টু লেখা যেতে পারে, ফোর্সটাকে লেখা যেতে পারে কিনা, ইকুয়ালস টু -4/3 পাই রো জি এম এক্স। এইখান থেকে দেখো আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি কিনা, ডি টু এক্স ডিটি টু, এম দু সাইডে কেটে দাও, দেখো কি পাচ্ছি, 1/4/3 পাই রো জি এক্স ইকুয়ালস টু 0। ইকুয়েশনটা একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ হ্যাঁ, এসএইচ হবে। হ্যাঁ ওই যে ওমেগাটা হচ্ছে এটা। অবভিয়াসলি, দিস ইজ ইকুয়েশন অফ SHM, দিস ইজ ইকুয়েশন অফ SHM। তো এই যে SHM এর ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম, সেটাই প্রমাণ করছে যে আমার পার্টিকেলটার মোশনটা টানেলের মধ্যে কিরম হবে, সিম্পল হারমোনিক। দাস the motion of the particle, motion of the body, of the body
will be simple harmonic. ওকে, তাহলে মোশন অফ দ্য বডি উইল বি সিম্পল হারমোনিক। The motion of the body will be simple harmonic. With the angular velocity কি হবে? Angular velocity কি হবে? Omega equals to root over 4 pi 4 by 3 pi rho gx, sorry x থাকবে না, 4 by 3 pi rho g, 4 by 3 pi rho g। এটা হচ্ছে আমার ওমেগাটা, এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড 2 pi by omega. t equals to 2 pi by omega, which implies t equals to 2 pi root over 3 by 4 pi rho g, তাই তো? হ্যাঁ, 4 pi rho g। এখান থেকে দেখো 4টা বাইরে এলে 2 হয়ে যাবে, 2 কেটে যাবে, নিচে রুট পাই আছে, উপরে শুধু পাই আছে, তাহলে উপরে রুট পাই থাকবে, তাহলে টি এর ভ্যালুটা আমার এই জিনিসটা বেরোচ্ছে, টি ইকুয়ালস টু রুট ওভার 3 পাই বাই রো জি, রুট ওভার 3 পাই বাই রো জি, এটা আমার টি এর একটা ভ্যালু বেরোচ্ছে। আর একটা জিনিস এখানে থামবো না, আর একটা কাজ করব। অলসো we know acceleration due to gravity, acceleration due to gravity সেটা কি? g equals to ফর্মুলা কি? g m by r square, gm by r square। এখান থেকে আমার দেখো আমি কি করব, আমি এখান থেকে gm by r square তো বা m টার ভ্যালু কত বসাতে পারি, or equals to g into 4 by 3 pi r cube rho by r square। এটাও একটু ফর্মুলা g এর মাথায় রাখতে ভালো হয়, which implies g equals to 4 by 3 pi r rho ক্যাপিটাল জি। এটাও একটা জি এর ফর্মুলা, এটাও আমাদের যদি মাথায় রাখি আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেয়ারফর এই জি এর এই মানটা তুমি দেখো এখানটায়, তুমি যদি এইখানটায় দেখো, এই দেখো 4 by 3 pi rho g, 4 by 3 pi rho g, which implies g by r equals to 4 by 3 pi rho ক্যাপিটাল জি। আচ্ছা, এই ফর্মুলাটা একটু মার্ক করে রাখি, এটাও আমাদের অনেক কাজে লাগে, তাই মনে রাখলে ভালো হয়। না হলে বেস্ট এটা মনে রাখা, এখান থেকে তোমরা এইগুলো পেয়ে যাবে, বাকিগুলো ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে তাহলে টাইম পিরিয়ডটা কি পাচ্ছি দেখো, তাহলে টাইম পিরিয়ডটা কি দাস, টাইম পিরিয়ড টি যেটা আছে সেটা ইকুয়ালস টু কি ছিল আমার, 2 পাই রুট ওভার, আচ্ছা আগের ফর্মুলাটা লিখছি, 3 বাই 4 পাই রো জি। একটু খেয়াল করে দেখো এই জিনিসটা আসছে কিনা উল্টো করে, 4 পাই রো জি বাই 3, ওপরে 3 আছে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, which implies t equals to 2 পাই রুট ওভার r বাই জি। এটা হবে কি হবে না বলো? বলো হবে কি হবে না?
হ্যাঁ স্যার হবে। তো এটা কি করে মনে রাখবে, এটা কিভাবে মনে রাখবে, তুমি মনে রাখার কায়দাটা বলে দিচ্ছি। তুমি একটুখানি ছবিটা খেয়াল করো, একটু জাস্ট রাফলি আঁকলাম। ধরো এই পৃথিবী, তো পৃথিবীর এই কোণা থেকে এই কোণায় তুমি জুড়েছো তোমার, বা আগের ছবিটাই আঁকি যেটা ছিল আর কি, সেন্টারের পাশে, এটা সেন্টার, এইখান থেকে এই পয়েন্টে তোমার জুড়েছো, তোমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কত, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা ক্যাপিটাল আর কি না, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হবে, ক্যাপিটাল আর হবে, হ্যাঁ হ্যাঁ সরি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বলছি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই পয়েন্টটা, যত দূর অবধি মানে তুমি ম্যাক্সিমাম বিস্তার এই পয়েন্টে গিয়ে আবার ব্যাক করবে, আবার এই পয়েন্ট অবধি যাবে তারপর ব্যাক করবে। তো এই দুটো পয়েন্টের ডিস্টেন্সটা আর, তার মানে এটা একটা আমার পেন্ডুলামের মতো লাগছে না, পেন্ডুলাম অফ লেন্থ আর, পেন্ডুলাম অফ লেন্থ আর মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই 2 √L/G যেটা সেটা সেটাই, R/G। এল এর জায়গায় আর বাই জি, বুঝতে পারলে তো কেসটা? হ্যাঁ তো এইভাবে আমরা মনে রাখতে পারবো, এটা সহজ ফর্মুলা। আর এখান থেকে তুমি আমি যদি বসিয়ে দিই, পুটিং আর ইকুয়ালস টু, আর এর ভ্যালু কত, 6400 কিলোমিটার, অ্যান্ড g equals to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি, আমরা কি পাচ্ছি, we get টাইম পিরিয়ড t equals to 1 hour 24 minutes। এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ অসিলেশন, এটাকেও মাথায় রাখবে যে এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক অসিলেশন অফ দ্য সারফেস অফ আর্থ। তাহলে তোমাকে এক কোণা থেকে অন্য কোণায় যেতে কতটা টাইম লাগবে, দাস it will take এর অর্ধেক টাইমটা লাগবে, 1 hour 24 minutes, মানে অর্ধেক টাইম মানে 30 মিনিট, আর এখানটায় হচ্ছে আমার 12 মিনিট, 42 মিনিটস, তাই তো? হ্যাঁ ফর এ বডি টু রিচ the other surface of earth, other side of earth through the tunnel, through the tunnel। তাহলে 42 মিনিটস লাগবে আমার একটা বডিকে এই টানেলের মধ্যে দিয়ে পাস করতে, একটা সাইড থেকে অন্য সাইডে যেতে। ঠিক আছে, আশা করছি এটাতে কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটাও নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল ভেলোসিটিটা কি, এটা আগে প্রশ্ন এসেছিল এখান থেকে। দ্য ভেলোসিটি উইথ হুইচ the velocity with which the satellites, তোমাদের স্যাটেলাইট আছে কিন্তু এই গ্র্যাভিটি চ্যাপ্টারে, তো এটা ভালো করে দেখবে, স্যাটেলাইটস revolves around the planets, the velocity with which the satellite revolves around the planets, or the velocity with which a planet revolve around a star, এগুলো অবভিয়াসলি আলাদা আলাদা হচ্ছে,
কিন্তু এইটাকে আমরা অরবিটাল ভেলোসিটি বলি। revolve around a star is called orbital velocity. Orbital velocity. ওকে, এটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি। এইখানটায় অরবিটাল ভেলোসিটির জন্য যে ফোর্সটা কি, সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আছে, এটা অবভিয়াসলি সার্কুলার মোশন। ধরো এই আমাদের আর্থ, আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটই আঁকি যাতে বুঝতে সুবিধা হয়। এটা একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা আর্থের চারপাশে ঘুরছে। এর ভেলোসিটি যেটা, সেই ভেলোসিটিটাই হচ্ছে ভিও বা অরবিটাল ভেলোসিটি। ঠিক আছে তো, এর ভেলোসিটিটাই হচ্ছে অরবিটাল ভেলোসিটি। নর্মালি আর্থের যে রেডিয়াস, আর্থের রেডিয়াসটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার ইজ আর, আর এই স্যাটেলাইটটা আমার আর্থ থেকে কতটা উপরে রয়েছে সেই হাইটটাকে আমি ধরছি হচ্ছে এইচ। তাহলে স্যাটেলাইটের যে রেডিয়াসটা সেটা হচ্ছে আমার স্মল আর, দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস এইচ। ঠিক আছে তো, এটাই নর্মালি আমরা ক্যালকুলেশন করতে ধরবো। আর ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট ইজ v0 হুইচ ইজ দ্য অরবিটাল ভেলোসিটি। ঠিক আছে, খেয়াল রাখবে এটা কিন্তু স্টেট ভেলোসিটি। এখানটায় যে ফোর্সটা আছে দেখো, এটা গোল হয়ে ঘুরছে, তার মানে এর ওপর কি কাজ করছে, সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে, ঠিক কি না? কোনো জিনিস যদি গোল হয়ে ঘোরে তার উপর সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে। তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সের ফোর্সটা কি, গ্র্যাভিটেশনের ফোর্সটাই। তো হেয়ার দ্য সেন্ট্রিপিটাল ফোর্স একটু নিচে লিখি, জায়গা হচ্ছে না। হেয়ার দ্য সেন্ট্রিপিটাল ফোর্স here the centripetal force is provided by the gravitational force of earth. Force of earth. তাহলে এখানটা আমি কি লিখতে পারি, which implies gm by r square equals to m v0 by r. তাই তো, v0টা হচ্ছে অবভিয়াসলি অরবিটাল ভেলোসিটি। তাহলে এখানে অরবিটাল ভেলোসিটির ফর্মুলা তুমি যদি কেটে কুটে লেখো তুমি কি পাবে, অরবিটাল ভেলোসিটি v ইকুয়ালস টু রুট ওভার gm বাই r, gm বাই r। আরটা কি, আরেকটা ফর্মুলা এখান থেকে আমি লিখতে পারি। আচ্ছা, হিয়ার উই হ্যাভ কনসিডার্ড m as mass of earth m as mass of satellite, and r as the distance of the satellite from the center of earth. Distance of the satellite from center of earth.
ঠিক আছে, ইফ আর ইজ দ্য রেডিয়াস অফ আর্থ, ইফটা মিস হয়ে গেল, if r is the radius of earth, if r is the radius of earth and h is the height of the satellite, of satellite from surface of the earth, from surface of earth, তাহলে কি হবে, দেন v0 যেটা, সেটা আমার আরেকটা ফর্মুলা তুমি লিখতে পারো রুট ওভার gmr প্লাস এইচ, gmr প্লাস এইচ, এটা আরেকটা ফর্মুলা। ঠিক আছে, একটা ছোট 1 নম্বরের কোশ্চেন আছে, সো দ্যাট v0 যেটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি ইকুয়ালস টু 1/√2 VE, v0 ইকুয়ালস টু 1/√2 VE, v0 হচ্ছে আমার অরবিটাল ভেলোসিটি, VE হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, তো we know orbital velocity এটা 1 নম্বরের প্রশ্ন, অরবিটাল ভেলোসিটি v0 যেটা, সেটা কি বেরিয়েছিল ইকুয়ালস টু রুট ওভার gm বাই r ইকুয়ালস টু রুট ওভার gm বাই r প্লাস h। if h is very very less than r, then v0 is almost root over gmr. The escape velocity ve, v এর মানটা কত ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, রুট ওভার 2 gm বাই r। therefore ve equals to root 2 v0, root 2 v0, সরি ভুল লিখলাম, v equals to root 2 v0, which implies v0 equals to 1/√2 VE। এটা 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এটা খুব বেশি নম্বর না, এটা 1 নম্বরের প্রশ্নই আসে। তোমাকে এটা হয়তো বড় প্রশ্নের মধ্যে একটা পার্ট হিসাবে দিয়ে দেবে। ঠিক আছে, কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে, আরে বাবা এটা শেষ হয়ে গেল। আচ্ছা, অল্প তাহলে বাকি আছে, নেক্সট দিনই করাবো, একটুখানি আজকে এই অবধি থাকুক তাহলে, কারণ তোমাদের তো ক্লাস আছে। হুম।